দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আজকে আমি বিমল করের লেখা একটি গল্প হৃদয় বিনিময় এটি পাঠ করব। গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন, আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প হৃদয় বিনিময়। আজ 5-7 বছর হয়ে গেল বটকৃষ্ণ পুজোর মুখে দেওঘরে চলে আসছেন। জায়গাটা তার খুবই পছন্দ হয়ে গিয়েছে, শ্রী নলিনীরও। এখানকার জল বাতাসে নলিনীর শ্বাসের কষ্ট কম হয়, বাতের ব্যথাটাও সহ্যের মধ্যেই থাকে। বটকৃষ্ণ নিজেরও খুচরো ব্যাধি বেশ ঢাকা পড়ে এখানে। দেওঘরে পাকাপাকি ভাবে থাকার একটা ইচ্ছে বটকৃষ্ণর মনে মনে রয়েছে, ছেলে মেয়েদের জন্যই আর হয়ে উঠছে না। তারা দেওঘরের নাম শুনলেই নাক মুখ কোঁচকায়। প্রথম প্রথম একাধবার ছেলেমেয়েরা বটকৃষ্ণের সঙ্গে এসেছিল, এখন আর আসতেই চায় না। বড় ছেলে বন্ধু বান্ধব নিয়ে নৈনিতাল, মুসৌরি এইসব জায়গায় যায়, ছোট পালায় পাহাড়ে চড়া শিখতে। মেয়ে শ্বশুরবাড়ি থেকে চিঠি লেখে, মা তোমার জামাই একেবারেই ছুটি পাচ্ছে না, পুজোয় আমরা কোথাও যাচ্ছি না গো। বটকৃষ্ণ অবশ্য কারোর তোয়াক্কাই তেমন করেন না। 62 পেরিয়ে গিয়েছেন, তবু নুইয়ে পড়েননি। শরীর স্বাস্থ্য এই বয়সে যতটা মজবুত থাকা দরকার তার চেয়ে এক চুলও কম নেই। খান দান বেড়ান, নলিনীর সঙ্গে রঙ্গতামাশা করেন, শীতের মুখে ফিরে যান। এবারে বটকৃষ্ণ ভাইরা সত্যপ্রসন্নকে আসতে লিখেছিলেন। একটা উদ্দেশ্য অবশ্য বটকৃষ্ণের ছিল। ইদানিং 2-3 বছর তিনি যেই বাড়িটায় উঠছেন সেটা বিক্রি হয়ে যাওয়ার কথা। বটকৃষ্ণেরই মনে মনে ইচ্ছে বাড়িটা কিনে ফেলেন। বাংলো ধরনের ছোট বাড়ি, কিন্তু গাছপালা রয়েছে। পাশের 2-4খানা বাড়িও ভদ্রগোছের, পরিবেশটা বেশ ভালো। সত্যপ্রসন্ন বটকৃষ্ণর নিজের ভাইরা নন, নলিনীর মাস্তুতো বোন মমতার স্বামী। বয়সে বছর 6 ছোট, পেশায় ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার। বটকৃষ্ণর ইচ্ছে সত্যপ্রসন্নকে দিয়ে বাড়িটা দেখিয়ে তার মতামত নেন। ভবিষ্যতে সামান্য যদি কিছু অদল বদল করতে হয়, তারই বা কি করা যায় সেই পরামর্শও সেরে রাখেন। সত্যপ্রসন্ন মত দিলে বটকৃষ্ণ বায়নাটাও করে রাখবেন। সত্যপ্রসন্ন স্ত্রী মমতাকে নিয়ে দেওঘরে এসেছেন গতকাল। তারপর পাক্কা 36 ঘন্টা কেটে গেছে। সন্ধেবেলায় বাইরের দিকে ঢাকা বারান্দায় 4 জনে বসেছিলেন, বটকৃষ্ণ, নলিনী, সত্যপ্রসন্ন আর মমতা। ভাইরার হাতে চুরুট গুজে দিয়ে বটকৃষ্ণ বললেন, সত্য, তোমার ওপিনিয়নটা কি তবে? সত্যপ্রসন্ন চুরুট জিনিসটা পছন্দ করেন না, তবু ধীরে সুস্থে চুরুট ঘুরিয়ে নিয়ে বললেন, বাড়ি খারাপ নয়, একটা এক্সট্রা বাথরুম তৈরি করা, কিচেনটাকে বাড়ানো, এসব কোনো সমস্যাই নয়। কুয়োয় পাম্প বসিয়ে ছাদের ওপর ট্যাঙ্কে জলও তোলা যাবে। কল টল কোমর কোনোটাতেই আটকাবে না। কিন্তু এত পয়সা খরচ করে এই বাড়ি নিয়ে আপনি করবেন কি? বটকৃষ্ণ চুরুটের ধোঁয়া ছেড়ে বললেন, বাড়ি নিয়ে লোকে কি করে হে, আমরা থাকবো। পারবেন থাকতে বুড়ো বুড়িতে? না পারার কোনো কারণ দেখেছ? ছেলেমেয়েরা এখন সাবালক, বেকার নয়, খোড়া অন্ধ মাথা মোটা নয়,
তাদের সংসার তারা করুক, আমরা বুড়ো বুড়িতে এখানে থাকবো। মমতা বললেন, এখন মুখে বলছেন জামাইবাবু, সত্যি কি আর তাই পারবেন? নন্তুর বিয়ে দেননি এখনো, বাড়িতে বউ এলে দিদি কি এখানে থাকতে পারবে? বটকৃষ্ণ বললেন, ছেলের বউ বড় না আমি বড়, সেটা তোমার দিদিকেই জিজ্ঞেস করো। সাদা মাথা, সাদা খোলের লাল চওড়া পেরে শাড়ি, গোলগাল ফর্সা বেটেকাটো মানুষটি একপাশে বসেছিলেন। মাথার কাপড় ঠিক করে নলিনী বললেন, ছেলের সঙ্গে রেষারেষি করছো নাকি? বটকৃষ্ণ জবাব দিলেন, তোমার বাবার সঙ্গে করলাম তা ছেলে। মমতা হেসে উঠলেন। সত্যপ্রসন্ন একটু চুপচাপ থেকে খুঁতখুঁতে গলায় বললেন, আপনার ওই পাশের বাড়ির ভাবগতিক আমার ভালো লাগছে না দাদা। সারাদিন দেখছি দুটো ছোঁড়াছুড়িতে যা করছে, একবার দোলনায় দুলছে, একবার রবারের চাকা নিয়ে খেলছে, এ ছুটছে তো ও পেছন পেছন দৌড়চ্ছে। দুপুরবেলায় দেখলুম ছুরিটা আমতলায় জালের দোলনা বেঁধে শুয়ে শুয়ে নোবেল পড়ছে, আর ছোঁড়াটা মাঝে মাঝে দোলনার নিচে বসে মেয়েটাকে ঢু মারছে। নাচ গান হল্লা তো আছেই। এ যদি আপনার নেবার হয়, জ্বলে পুড়ে মরবেন। বটকৃষ্ণ বললেন, তুমি আইভির কথা বলছো? জি সেনের মেয়ে? আরে ও তো আমার খুব পেট। ওই ছেলেটি হলো পঙ্কজ, ডাক্তারি পরীক্ষা দিয়ে বসে আছে, ভেরি ব্রাইট। আইভির সঙ্গে লাভে পড়েছে, দুটোই মাঝে মাঝে আমাদের কাছে আসে। নলিনীকে নাচায়। সত্যপ্রসন্ন কেমন থতমত খেয়ে গেলেন। ঢোক গিলে বললেন, আপনি কি বলছেন দাদা? একে লাভ বলে? ছাগলের মতন দুটোতে গুতোগুতি করছে। বটকৃষ্ণ নিবন্ধ চুরুটে অভ্যেসবশত টান দিয়ে বললেন, গুতোগুতি তো অনেক ভালো। সত্য, তুমি ইঞ্জিনিয়ারিং বোঝো, কিন্তু ভগবানের এই কলকবজার কেরামতি কিছুই বোঝো না। লাভ হলো আর্থকোয়েক। বাসুকি কখন যে ফনা নাড়িয়ে দেয় কিচ্ছু বোঝা যায় না। বলে বটকৃষ্ণ চশমার ফাঁক দিয়ে নলিনীকে দেখলেন। রঙ্গরসের গলায় বললেন, ও নলিনী, তোমার ভগ্নিপোত ওই ছেলে মেয়ে দুটোর গুতোগুতি দেখছে। ওকে একবার তোমার লাভ করার গল্পটা শুনিয়ে দাও না, ব্যাপারটা বুঝুক। নলিনী অপ্রস্তুত। লজ্জা পেয়ে বললেন, যা, মুখে কিছু বাঁধে না না? ভীমরতি, বুড়ো বয়সে আর রঙ্গ করতে হবে না। বটকৃষ্ণ বললেন, রঙ্গ করব না তো কি করব? তোমার সঙ্গে রঙ্গ করলাম বলেই না 32টা বছর সঙ্গ পেলাম। মমতা হেসে বললেন, জামাইবাবুর কি 32 হয়ে গেল? হ্যাঁ ভাই, 32 হয়ে গেল। ইচ্ছে ছিল গোল্ডেন জুবিলি করে যাব। অতটা দূরদর্শী হতে ভরসা পাচ্ছি না। গোল্ডেনের এখনো 18 বছর। মমতা বললেন, ভগবান করেন আপনাদের গোল্ডেনও হোক। আমরা সবাই এসে লুচি মন্ডা খেয়ে যাব। কিন্তু এখন আপনার বিয়ের গল্পটা বলুন শুনি। সত্যপ্রসন্ন ধাত একটু গম্ভীর। চুরুটটা আবার ধরিয়ে নিলেন। বটকৃষ্ণ নলিনীকে বললেন, তোমার নিতাই প্রভুকে ডাকো, একটু চা দিতে বলো। বলে সামনের দিকে তাকিয়ে থাকলেন। একটু পরে বললেন, আহা, কি খাসাই লাগছে। সত্য কেমন একটু শীত শীত পড়েছে দেখেছ? এই হলো হেমন্তকাল। দেবদারু গাছের গন্ধ পাচ্ছ তো? বাড়ির সামনে দুটো দেবদারু গাছ। তার মাথার ওপর দিয়ে তাকাও, ওই ওই যে ওই তারাটা জল জল করছে।
সন্ধে তারা, এমন একটা বাড়ি কি ছেড়ে দেওয়া ভালো হবে সত্য? কিনেই ফেলি, কি বলো? কিনে তোমার দিদিকে প্রেজেন্ট করে দিই। 32 বছরের হৃদয় অর্ঘ্য। নলিনী তার সোনার জল ঝরানো গোল গোল চশমার ফাঁক দিয়ে স্বামীকে দেখতে দেখতে বললেন, থাক, আমায় দিতে হবে না, তোমার জিনিস তোমারই থাক। বটকৃষ্ণ বললেন, আমার তো তুমিই আছো, তুমি থাকতে আমার কিসের পরোয়া? তোমার অমন জাঁদরেল বাবা, আমার শ্বশুর মশাইকে পর্যন্ত আমি তোমার জোরে কবজা করে ফেললাম, আমার ভয়টা কিসের? মমতা হাসতে হাসতে উঠে দাঁড়ালেন। আমি চায়ের কথা বলে আসছি। জামাইবাবু, আপনার বিয়ের গল্পটা কিন্তু আজ শুনবই। শুনেছি আপনি নাকি বিয়ের আগে অনেক কীর্তি করেছেন। নলিনী বললেন, তুই আর ধুনোর গন্ধ দিস না বাপু, এমনিতেই তো মরছি। বটকৃষ্ণ বললেন, আমায় গন্ধ দিতে হয় না, আমি গন্ধ মাদন। সত্যপ্রসন্ন হেসে ফেললেন। চা খেতে খেতে বটকৃষ্ণ মমতাকে বললেন, আমার বিয়ের গল্পটা হালফিলের নয় ভাই। তোমার কত বয়স হলো? 50-50 বড় জোর, তুমি খানিকটা বুঝবে। আমার যখন 25 বছর বয়স, তখন অষ্টম এডওয়ার্ড প্রেমের জন্যই রাজত্ব ছেড়ে দিলেন। ব্যাপারটা বোঝো, এত বড় ব্রিটিশ রাজত্ব, যেখানে কথায় বলে সূর্যাস্ত হয় না, সেই রাজত্ব প্রেমের জন্য ছেড়ে দেওয়া। তখন প্রেম ট্রেম ছিল এইরকমই পাকাপোক্ত ব্যাপার। তা আমি তখন একরকম ভেগাবান্ডা। লেখাপড়া শিখে একবার রেল, একবার ফরেস্ট অফিসে ধর্ণা দিয়ে বেড়াচ্ছি, কোথাও ঠিক ঢু মেরে ঢুকতে পারছি না। আবার বাবা বলছেন ল পড়, আমি বলছি কাভি নেহি, মাঝে মাঝে ছেলে পড়াই। এই করতে করতে এসে পড়লাম একদিন আসানসোলে। একটা চাকরি জুটল, মাইনে 40। সেখানে তোমার দিদিকে দেখলাম। বছর 16-17 বয়স। রায় সাহেব করুণাময় গুহর বাড়ির বাগানে কুমারী নলিনী গুহ একটা সাইকেল নিয়ে হাফ প্যাডেল মারছে, পড়ছে, উঠছে, আবার পড়ছে। এখন হংসডিম্বর মতন তোমার যে দিদিটিকে দেখছো, তখন তিনি এইরকম ছিলেন না, ছিলেন কচি শোষার মতন, লিকলিকে ফিনফিনে। নলিনী কৃত্রিম কোপ প্রকাশ করে বললেন, তবু রক্ষে শোষা বলেছ, ঢেঁড়স বলনি। মমতা হেসে উঠলেন। সত্যপ্রসন্ন চুরুটে আরাম পাচ্ছিলেন না, চুরুট ফেলে সিগারেট ধরালেন। বটকৃষ্ণ হাসতে হাসতে বললেন, ঢেঁড়স লম্বার দিকে বাড়ে, তুমি তো ওই দিকটা পাও বাড়াওনি, তাই বলে কি তুমি দেখতে খারাপ ছিলে? মাথায় একটু ইয়ে হলেও লিকলিকে লাউ ডগার মতন খুব তেজি ছিলে। নয়তো আমি যেদিন ফটকের বাইরে দাঁড়িয়ে তোমার সাইকেল থেকে পতন দেখলাম, সেদিন শাড়ি সামলে উঠে দাঁড়িয়ে আমায় জিভও ভেঙাতে না, আর হাত তুলে চড়ও দেখাতে না। মমতা হেলে দুলে খিলখিল করে হেসে উঠলেন। বয়সে গলা মোটা হয়ে গিয়েছে, খিলখিল হাসিটা মোটা মোটা শোনালো। দিদি, তুমি চড় দেখিয়েছিলে? নলিনী বললেন, দেখাবো না? লোকের বাড়ির বাইরে দাঁড়িয়ে অসভ্যতা করা, আবার দাঁত বের করে হাসা হচ্ছিল। তা কি করব? বটকৃষ্ণ চায়ের পেয়ালায় বড় করে চুমুক দিলেন। তুমি বলো মমতা, দাঁতটা যত সহজে বার করা যায়, হৃদয়টা তো তত সহজে বার করে দেখানো যায় না। যদি দেখানো যেত, আমি এক্কেবারে সেই মুহূর্তেই দেখিয়ে দিতাম, তোমার দিদি আমার হৃদয় ফাটিয়ে দিয়েছে। সত্যপ্রসন্নর মতন গম্ভীর মেজাজের লোকও এবার হেসে ফেললেন। হয়তো মুখে চা থাকলে বিষম লেগে যেত। মমতাও হাসছিলেন।
বটকৃষ্ণ ধীরে সুস্থে তার নিবন্ত চুরুট আবার ধরিয়ে নিলেন। বললেন, প্রথম দর্শনে প্রেম, লাভ অ্যাট ফার্স্ট সাইট যাকে বলে, আমার তাই হলো। পা আর নড়তেই চায় না, চক্ষু আর পলক ফেলে না, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। এমন সময় রায় সাহেব করুণাময় গুহর বাড়ির এক নেড়ি কুত্তা এসে চেল্লাতে লাগলো। তার চেল্লানির চোটে বাড়ির লোক জমে যাওয়ার অবস্থা। আমি আর দাঁড়ালাম না ভয়ে। নলিনী বললেন, আমার বাবার নেড়ি কুকুর পোষার লোক নয়, ওটা খাস অ্যালসেশিয়ান, নাম ছিল কাইজার। বটকৃষ্ণ মিটমিটে চোখ করে বললেন, খাস নেড়িও নয়, তাদের তেজও কম নয়। সে যাকগে, তখনকারের মতন তো পালালাম। কিন্তু চোখের সামনে সেই কচি শোষা দুলতে লাগলো। কুকুরের মুখের ডগায় মাংস ঝুলিয়ে তাকে দৌড় করালে যেমন হয়, আমাকেও সেই রকম 2.5 মাইল দৌড় করিয়ে শোষাটা বিছানায় ধপাস করে ফেলে দিল। সত্যপ্রসন্ন বললেন, 2.5 মাইল কেন? বটকৃষ্ণ বললেন, 2.5 মাইল দূরে একটা মেসে আমি থাকতাম। মেসে গিয়ে যেই শুলাম আর উঠলাম না। বাহ্য জ্ঞান লুপ্ত হয়ে গেল। সত্য, তোমার বড় শালি চোখের সামনে সাইকেল চড়তে লাগলো, আর বারবার দেখতে লাগলাম সেই জিভ ভ্যাংচানো, চড় মারার ভঙ্গি। কালিদাস খুব বড় কবি, কিন্তু একবারও খেয়াল করলেন না শকুন্তলা যদি খেলার ছলে একবারও রাজা দুষ্মন্তকে চড় দেখাতো কিংবা জিভ ভেঙাতো, কাব্যটা তবে আরো জমে যেত। আমার হলো ভীষণ অবস্থা। সারাক্ষণ ওই একই ছবিটা দেখি। ঘুম গেল, খাওয়া গেল, অফিসের কাজকর্মও গেল। 5-এর ঘরের নামটা ভুলে গিয়ে 5×5 = 35 লিখে ফেললাম হিসাবে। মুখুজ্জিবাবু বললেন, না, তোমাকে দিয়ে হবে না। তা অত কথা দরকার কি ভাই? রোজ নামচা লিখতে বসিনি। সোজা কথা, প্রেমে পড়ে গেলুম তোমার বড় শালি, কিন্তু থাকি 2.5 মাইল দূরে। সাইকেল ঠেঙিয়ে প্রেমিকাকে দেখতে আসা বড় কথা নয়, বড় কথা হলো এলেই তো আর দেখতে পাবো না। রায় সাহেব সশরীরে রয়েছেন, রয়েছে কাইজার, লোহার ফটক, বাড়ির লোকজন। তবু রোজ একটা করে গুড়ের বাতাসা মা কালীকে মানত করে রায় সাহেবের বাড়ির দিকে ছুটে আসতাম। 1-8 দিন দেখা হয়ে যেত, মানে দেখতুম বাড়ির বারান্দায় দাঁড়িয়ে প্রেমিকা আমার ধোপার সঙ্গে কথা বলছে, কিংবা বাগানে ঘুরে ঘুরে পাড়ার কোনো মেয়ের সঙ্গে হিহি করছে। আমায়ও নজরই করতো না। আমার নাম বটকৃষ্ণ দত্ত। বটবৃক্ষের মতন আমার ধৈর্য, আর কৃষ্ণের মতন আমি প্রেমিক। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন করে লেগে থাকলাম আমি। শেষে একদিন কণ্ঠহার এই নামে একটা বায়োস্কোপ দেখতে গিয়ে চারি চক্ষুর মিলন, এবং দুপক্ষেরই হাসি হাসি মুখ হল। হাফ টাইমে বেরিয়ে সেট করে 2 ঠোঙা চিনেবাদাম কিনে ফেললাম। অন্ধকারে ফিরে আসার সময় একটা ঠোঙা কোলে ফেলে দিয়ে এলাম শ্রীমতীর। লাভের ফার্স্ট চ্যাপ্টার শুরু হলো এইভাবেই। মমতা পায়ের তলায় চায়ের কাপ নামিয়ে রাখলেন। হেসে হেসে মরে যাচ্ছেন বটকৃষ্ণর কথা শুনতে শুনতে। নলিনী আর কি বলবেন, ডিবের পান জর্দা মুখে পুরে বসে আছেন। বটকৃষ্ণর কয়েক মুহূর্ত সামনের দিকে তাকিয়ে থাকলেন। বোধহয় ফটকের সামনে দেবদারু গাছের মাথা ডিঙিয়ে তারা লক্ষ্য করলেন। তারপর গলা পরিষ্কার করে স্ত্রী এবং শালীর দিকে তাকিয়ে রঙ্গেশ্বরে বললেন, থিয়েটারে দেখেছ তো, ফার্স্ট অ্যাক্টের পর সেকেন্ড অ্যাক্ট তাড়াতাড়ি জমে যায়? আমাদেরও তাই হলো। নলিনী বিকেল 5টায় চুল বাঁধতে বাঁধতে বারান্দায় এসে দাঁড়াতো। কোনোদিন বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকতো, ফটকের সামনে এসে কুলপি মালাই ডাকত। আমি দুধ দাঁড় দৌড়ে সময় মতন হাজির থাকতাম রাস্তার উল্টো দিকে।
চোখে চোখে কথা হতো, হাসি ছোড়াছুড়ি করে হতো হৃদয় বিনিময়। রায় সাহেবের বাড়ির কম্পাউন্ডে ঢোকার সাহস আমার ছিল না, নলিনীরও সাধ্য ছিল না আমায় ভেতরে ডাকে। আজকালকার ছেলেমেয়েরা কত সহজ, ফ্রি, লাভারের হাত ধরে বাপের কাছে নিয়ে যায়, বলে আমার বন্ধু। বাবারাও আর রায় সাহেবের মতন হয় না। রায় সাহেব মানে আমার ভূতপূর্ব শ্বশুর মশাই। ভূতপূর্ব বলছি এই জন্য যে তিনি এখন আর বর্তমানে নেই। কি যে জাবডেল মানুষ ছিলেন তোমরা জানোই না। সেকেলে রেলের অফিসার, ফার্স্ট ওয়ারে নাকি লড়াইয়ে গিয়েছিলেন। বেটে চেহারা, রদ্দামারা ঘাড়, মাথার চুল কদম ছাট করা, তামাটে গায়ের রং, চোখ দুটো বাঘের মতন জ্বলত, গলার স্বর ছিল যেন বজ্র নিনাদ। নলিনী এবার ঝাপটা মেরে বললেন, আমার বাবার নিন্দে করো না বলছি। যে মানুষ স্বর্গে গিয়েছেন তাকে নিয়ে ঠাট্টা তামাশা? হাত মাথা নেড়ে বটকৃষ্ণ বললেন, নিন্দে কোথায় করছি, গুণগান গাইছি। আচ্ছা ভাই মমতা, তুমি ছেলেবেলায় এক আধবার তোমার মেসোমশাইকে দেখেছো তো? আচ্ছা আমি যা বলছি তা কি মিথ্যে? রায় সাহেব করুণাময়কে দেখলে তোমার কি মনে হতো না গাদা বন্দুক তোমার দিকে তাক করে আছে? বাবারে বাবা, সে কি কড়া লোক! সাহেবী ডিসিপ্লিনের মানুষ, ফাজলামি করবে তার সঙ্গে? চাকরি থেকে রিটায়ার করার পরও বড় বড় রেলের অফিসাররা খানাপিনায় তাকে ডাকত। আমি যখনকার কথা বলছি তখন তিনি রিটায়ার করে গিয়েছেন, করে একটা ভাড়া করা বাড়ি নিয়ে থাকেন। প্রচন্ড খাতির, লোকে ভয় পায় বাঘের মতন, বলতো কেঁদো বাঘ। সেই বাঘের বাড়িতে কোন সাহসে আমি ঢুকবো বলো? আর এদিকে আমার হৃদয়ে যে যায় যায় করছে, রোজ অম্বল, চোয়া ঢেকুর, ঘুম হয় না, খাওয়ায় রুচি নেই, দুঃস্বপ্ন দেখছি রোজ। শেষে তোমাদের ওই দিদি নলিনী একদিন ইশারা করে আমায় বাড়ির পিছন দিকে যেতে বলল। বাধা দিয়ে নলিনী বললেন, এই মিথ্যা কথা বলো না, আমি তোমায় কিছু বলিনি। তুমি একদিন এক টুকরো কাগজে কিল লিখে ছুঁড়ে দিয়ে পালিয়েছিলে। বটকৃষ্ণ বাধ্য ছেলের মতন অভিযোগটা মেনে নিয়ে বললেন, তা হতে পারে, একে বলে স্মৃতিভ্রংশ। বুড়ো হয়ে গিয়েছি তো। সুবিধে বুঝে একবার বুড়ো হচ্ছ, আবার জোয়ান হচ্ছ। নলিনী বললেন। মমতা বললেন, তারপর কি হলো বলুন, বাড়ির পিছনে কি ছিল? বটকৃষ্ণ বললেন, রায় সাহেবের বাড়ির পিছন দিকে ছিল ভাঙা পাঁচিল, কিছু গাছপালা, বাতাবি লেবু, কুল, কলকে ফুল, এইসবে। খানিকটা ঝোপঝাড় ছিল, আর বাড়িওয়ালা সত্যসাইয়ের সেই আমলের একটা ভাঙা লরি। লরির চাকা টাকা ছিল না, পাথর আর ইটের ওপর ভাঙা লরিটা বসানো ছিল। আমরা সেই ভাঙা লরির ড্রাইভারের সিটে আমাদের কুঞ্জবন বানিয়ে ফেললাম। তোমায় কি বলবো মমতা, যত রাজ্যের টিকটিকি, গিরগিটি, পোকামাকড় জায়গাটার রাজত্ব বানিয়ে ফেলেছিল। দু চারটে সাপ খোপো যে আশেপাশে ঘোরাঘুরি করতো না তা নয়, কিন্তু প্রেম যখন গনগন করছে তখন কে আর ওইসবে তোয়াক্কা রাখে? ভয় তো সব দিকেই ছিল। রায় সাহেব করুণাময় একবার যদি ধরতে পারেন, হান্টার চালিয়ে পিঠের চামড়া তুলে দেবেন, বিন্দু মাত্র করুণা করবেন না। তাছাড়া রয়েছেন নলিনীর বোন যামিনী, আর এক যন্ত্রণা। ওদিকে ছিল কালু, বাচ্চা হলে কি হবে, রাম বিচ্ছু। তারপর ওই যে সেই নেরি কাইজার, রোজ 4-6 আনার ডগ বিস্কুট নিয়ে যেতাম পকেটে করে, তাতেও ভয়ে যেত না। বিস্কুট খেলে এই কুকুর মানুষ হয় না। বিপদে পড়তে পারি ভেবে বানরুটির মধ্যে আফিংয়ের ডেলা মিশিয়ে পকেটে রাখতাম। সত্যপ্রসন্ন আবার একটা সিগারেট ধরালেন, বললেন, কুকুরকে আফিংয়ের নেশা করালেন? এরকম আগে কখনো শুনিনি। শুনবে কোথা থেকে?
বড়কৃষ্ণ বললেন, আমার মতন গাদা বন্দুকে নলের মুখে বসে কোন বেটা প্রেম করেছে? আমি করেছি, লরির মধ্যে বসে, কাইজারকে ডগ বিস্কুট আর আফিং খাইয়ে, রাজ্যের পোকামাকড়ের কামড় খেতে খেতে পাক্কা 1 বছর। গরম গেল, বর্ষা গেল, বসন্ত এলো, প্রেমের রেলগাড়ি চলতেই লাগলো, যখন তখন উল্টে যাবার ভয়। তোমার নলিনী দিদির আজ এরকম দেখছো, কিন্তু তখন যদি দেখতে, কি সাহস, কত বুদ্ধি, কত রকম ফন্দি ফিকির করে ছোট বোনকে হরদম কৃমি বিনাশক জোলাপ খাইয়ে ছোট ভাইকে 2-1 আনা পয়সা ঘুষ দিয়ে অভিসার করে আসতো। মেয়ে ছেলে হয়ে টিকটিকিকে ভয় পায় না, এমন দেখেছো কখনো? তোমার দিদি তো সে ভয়ও পেত না। আমরা দুজনে লরির মধ্যে বসে ফিসফাস করে কথা বলতাম, হাতে হাত ধরে বসে থাকতাম, মান করতাম, মান ভাঙাতাম। পার কয়েক ধরা পড়তে পড়তে বেঁচে গিয়েছি। একবার তো রায় সাহেব হাতে নাতে ধরে ফেলতেন, শুধু তার চশমাটা চোখে ছিল না বলে বেঁচে গিয়েছিলাম। নলিনী মাথার কাপড়টা ঠিক করে নিয়ে আবার টিপ্পনি কেটে বললেন, যা সিধেল চোর, সারা গায়ে তেল মেখে আসতে, তোমায় কে ধরবে? মমতা একটু গুছিয়ে বসলেন। তার শরীর বেদম ভারী নয়, তবু বেতের চেয়ারটা শব্দ করে উঠল। বটকৃষ্ণ চুরুটটা আবার জ্বালিয়ে নিলেন। পাশের বাংলোয় আইভিরা গ্রামোফোন বাজাতে শুরু করেছে। বটকৃষ্ণ বললেন, নাটকের সেকেন্ড অ্যাক্ট এভাবেই শেষ হয়ে গেল। ভাঙা লরিতে বসে কাইজারকে ডগ বিস্কুট আর মাঝে মাঝে আফিং রুটি খাইয়েই। এমন সময় মাথার ওপর বজ্রাঘাত হলো। নলিনী বলল, রায় সাহেব কারমাটারে যে বাড়ি তৈরি করেছেন নতুন, সেখানে হাওয়া বদলাতে যাবেন, পুরো শীতটা থাকবেন, আর সেখানেই নাকি কে আসবে নলিনীকে দেখতে। ভেবে দেখো ব্যাপারটা, একে নলিনী থাকবে না, তাই আবার কে আসবে মেয়ে দেখতে? নলিনী ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, আমি বুক চাপড়াই। আজকালকার দিন হলে অন্য কথা ছিল, ইলোপ করে নিয়ে যেতাম নলিনীকে। সেটা তো সম্ভব নয়। আর রায় সাহেব করুণাময় গুহর বাড়ি থেকে মেয়ে বার করে নিয়ে যাওয়ার হিম্মত কার আছে? আমরা দুটি যুবক যুবতী তখন অকুল পাথারে ভাসছি। একবার মনে হতো অ্যারারুটের সঙ্গে ধুত্রা ফুলের দানা মিশিয়ে খেয়ে ফেলি। তাতে কি হতো সেটা অবশ্য জানতাম না। নলিনী কেঁদে কেঁদে শুকিয়ে গেল। আর আমার তো সব দিকেই শ্মশান খাঁ খাঁ করছে। এমন অবস্থায় নলিনী হঠাৎ একদিন এক বুদ্ধি দিল। মেয়েরা ছাড়া কোনো বুদ্ধি কেউ দিতে পারে না। পুরাণে আছে, লক্ষ্মী বুদ্ধি দিয়েছিল বলেই দৈত্যরা স্বর্গ জয় করতে পারেনি। যত রকম কূট ফিচেল ভীষণ ভীষণ বুদ্ধি জগৎ সংসারে মেয়েরাই দেয়। নলিনী আর মমতা দুজনেই প্রবল আপত্তি তুললেন, সেই সব দোষ মেয়েদের, আর তোমরা ভাজা মাছটা উল্টে খেতে জানো না। বটকৃষ্ণ হেসে বললেন, মাছ ভাজা হলে আমরা খেতে জানি, কিন্তু মাছটা ভাজে কে? মেয়েরা। ও কথা থাক, তবে এটা তো সত্যি কথা, নলিনী যদি বুদ্ধিটা না দিত, আমার 14 পুরুষের সাধ্য ছিল না অমন একটা মতলব মাথায় আসে। মমতা বললেন, বুদ্ধিটা কি? বলছি। রায় সাহেব করুণাময় হৃদয়ে অন্য কোনো করুণা না থাকলেও মানুষটির কয়েকটি বিগ বিগ গুণ ছিল। ভেরি অনেস্ট, কথার নড়চড় করতেন না। হ্যাঁ তো হ্যাঁ, আর না তো না। তোষামত খোসামত বরদাস্ত করতেন না একেবারেই। আর ভদ্রলোকের সবচেয়ে বেশি দুর্বলতা ছিল সাধু সন্ন্যাসীর ওপর। গেরুয়া দেখলেই কাত, হাত তুলে 2 বার হরিনাম করলেই করুণাময় হৃদয়ে করুণার নির্ঝর নেমে আসত। নলিনী আমার হাত ধরে একদিন বলল, সোনা, তুমি সাধু সন্ন্যাসী হয়ে যাও। মমতা হেসে বললেন, হোমা, সে কি, দিদি আপনাকে সাধু সন্ন্যাসী হয়ে যেতে বললেন? নলিনী বললেন, তুই ওসব বানানো কথা শুনিস কেন?
সবই দিদি বলেছে, আর উনি গোবর গণেশ হয়ে বসে আছেন, ঘটে বুদ্ধি খেলছে না? বটকৃষ্ণ বনেদি ঘড়ির আওয়াজের মতন বার দুই কাশলেন, তারপর বললেন, আমার ঘটে বুদ্ধি খেলেনি তা তো আমি বলিনি। তুমি আমায় সোনা লক্ষ্মী দুষ্টু এইসব করে গলিয়ে শেষে বেকায়দা বুঝে গেরুয়ার লাইনে ঠেলে দিয়ে পালাতে চেয়েছিলে, তার আমি বুঝিনি। নলিনী বোনকে বললেন, কথা ছিঁড়ি দেখেছিস? তোমার দিদি আমায় পথে ভাসাচ্ছেন দেখে, বুঝলে ভাই মমতা, আমার বুদ্ধির ঘট নড়ে উঠল। লোকে দত্তদের কি একটা যেন গালাগাল দেয়, আমি হলাম সেই দত্ত। ভেবে দেখলাম রায় সাহেব করুণাময়কে বাগাতে হলে গেরুয়ার লাইন ছাড়া লাইন নেই, ওই রন্ধ্রপথেই ঢুকতে হবে। নলিনীকে বললাম, ঠিক আছে, তোমরা কারমাটারে যাও, আমি আসছি। নলিনী আমার গায়ে মাথায় হাত বুলিয়ে বলল, তাড়াতাড়ি এসো লক্ষ্মীটি, আমি তোমার জন্য হাঁ করে চেয়ে থাকবো। সত্যপ্রসন্ন এবার বেশ জোরে হেসে উঠলেন। দাদা কি তাহলে সত্যি সত্যি সাধু সন্ন্যাসী হলেন নাকি? বটকৃষ্ণ চুরুটের ছাই ঝেড়ে আবার সেটা ধরিয়ে নিলেন, বললেন, নাটকে সেটাই তো ভাই থার্ড অ্যাক্ট। তা তোমার দিদিরা কারমাটারে নতুন বাড়িতে চলে গেল, রায় সাহেবের সেই নেড়ি কুকুরটা পর্যন্ত, আর আমার চোখে এদিকে বিশ্ব ব্রহ্মাণ্ড অন্ধকার হয়ে গেল। কিন্তু আমি পুরুষ মানুষ, যোগী হয়ে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে কেন? শাস্ত্রে বলেছে কর্ম আর উদ্যোগের দ্বারাই পৌরুষের বিচার। আমিও হাত পা ঝেড়ে উঠে বসলাম। মমতা বললেন, কি করলেন? বটকৃষ্ণ বললেন, লোকে বাপ মা মরলে মাথা ন্যাড়া করে, আমি তোমার দিদিকে পাওয়ার আশায় আর করুণাময়ের করুণা উদ্রেকের জন্য মাথা ন্যাড়া করলাম। টকটকে গেরুয়া বসন পড়লাম, আর একটা পকেট সংস্করণ গীতা আলখাল্লার পকেটে ঢুকিয়ে একদিন পৌষ মাসের সকালে কারমাটার স্টেশনে নামলাম। চোখে একটা চশমাও দিয়েছি, গোল গোল কাঁচ, চশমার ফ্রেমটা নিকেলের। চেহারাটা আমার ভগবানের কৃপায় মন্দ ছিল না, তাছাড়া তখন কচি বয়স, ড্রেসটা আমায় যা মানিয়েছিল না, না দেখলে বিশ্বাসই করতে পারবে না। তা কারমাটার স্টেশনে নেমে একটু খোঁজ খবর করে খানিকটা এগুতেই দেখি আমার নলিনী মর্নিং ওয়াক করতে করতে বেরিয়েছে। দেখে চক্ষু সার্থক হলো। কে বলবে এই নলিনী সেই নলিনী? 15-20 দিনেই ওর মুখ চোখের রং ফিকে হয়ে গিয়েছে। সেকালে মেয়েরা আজকালকার মতন করে শাড়ি জামা জুতো পরতো না, এই ফ্যাশন ট্যাশনটাও ছিল না। নলিনী পার্সি ঢঙে শাড়ি পরেছে, গায়ে গরম লং কোট, মাথায় স্কার্ফ, আর পায়ে মোজা আর নাগরা জুতো। নলিনীর সঙ্গে বাড়ির ঝি নিত্যবালা। কাছাকাছি আসতেই নলিনী দাঁড়িয়ে পড়ল, এক্কেবারে তার চোখের পলক আর পড়তেই চায় না। এদিকে পৌষ মাসের ওই ভোরবেলায় শীতে আমার অবস্থা কাহিল। একটা কড়কড়ে র্যাপার ছাড়া আর কোনো শীতবস্ত্রই গায়ে নেই। গায়ে অবশ্য তুলো ধরানো গেঞ্জি রয়েছে, কিন্তু তাতে শীতকে বাগ মানানো যাচ্ছে না। দিদিমণিকে দাঁড়িয়ে পড়তে দেখে নিত্যবালা দাঁড়িয়ে পড়েছিল। নলিনী কথা বলতে পারছে না, আমিও চুপচাপ একটা কথা বলি। নলিনীদের বাড়ির কেউ আমাকে চিনত না, চোখে দেখে থাকবে, কিন্তু তেমন একটা নজর করেনি। তার উপর আমার মাথা ন্যাড়া, সন্ন্যাসীর বেশ, চেনা তো ভারী মুশকিল। নলিনী চোখের ইশারায় আমায় মাঠ ভেঙে সোজা চলে যেতে বলে সে নিত্যকে নিয়ে স্টেশনের দিকে এগিয়ে গেল। মমতা ঠাট্টা করে বললেন, দিদি আপনাকে দেখে কেঁদে ফেলেনি তো? কাঁদো কাঁদো হয়ে গিয়েছিল, বটকৃষ্ণ বললেন। তোমার দিদি হয়তো ভাবেনি সেই উৎপাত আবার এসে জুটবে। নলিনী বললেন, উৎপাত ছাড়া আর কি? কি জ্বালানো যে জ্বালিয়েছ আমায়! সত্যপ্রসন্ন আবার সিগারেট ধরালেন। তারপর কি হলো? বটকৃষ্ণ বললেন,
তারপর আর কি, আমি সোজা করুণাময়ের বাড়িতে গিয়ে হাজির। নতুন করে বাড়ি করেছেন রায় সাহেব, শৌখিন ছোট্ট বাড়ি, তবে তখনও সব কাজ শেষ হয়নি। জালনার দরজায় সদ্য রং হয়েছে, বাড়ির বাইরে রং পড়ছে, চুনের গন্ধ, রঙের গন্ধ। তবে সত্যি জায়গাটি সত্যিই চমৎকার। রায় সাহেব বাড়ির মধ্যে কাইজারকে নিয়ে পদচারণা করছিলেন। কাঠের নতুন ফটকের সামনে আসতেই কাইজার বেটা হাউমাউ করে তেড়ে এলো। কিন্তু আমার পকেটে তো তখন ডগ বিস্কুট নেই, আফিং দেওয়া বানরুটিও নেই। কাইজারের তাড়ায় গেটের সামনে থেকে পিছিয়ে এলাম। রায় সাহেবের চোখ পড়ল। তিনি একটা ঢোলা পাজামা, গায়ে জব্বর ওভারকোট পরে, গলায় মাফলার জড়িয়ে পায়চারি করছিলেন। আমায় দেখে এগিয়ে এলেন। কাইজারকে ধমক দিয়ে বললেন, ডোন্ট শাউট। তার এক ধমকেই কাইজার লেজ নাড়তে নাড়তে চলে গেল। রায় সাহেব আমায় কয়েক মুহূর্ত দেখলেন, মানে নিরীক্ষণ করলেন। আপাদ মস্তক, সেই সার্চ লাইটের মতন চোখের দৃষ্টিতে আমি ভিতরে ভিতরে কাঁপতে লাগলাম। অবশ্য শীতটাও ছিল প্রচন্ড। শেষে রায় সাহেব বললেন, কি চাই? আমি বললাম, কিছু না, এখান দিয়ে যাচ্ছিলাম, নতুন বাড়িটা দেখে চোখ জুড়ালো, তাই দেখতে এসেছিলাম। বাড়িটি বড় চমৎকার। রায় সাহেব তোষামোদে খুশি হবার লোক নন, কিন্তু বউ, বাড়ি আর গাড়ির গুণগান গাইলে পুরুষ মানুষ খুশি হবেই। রায় সাহেব বললেন, আচ্ছা ভেতরে আসুন। আমি হাত জড়ো করে বললাম, আমায় আপনি বলবেন না, বয়স্ক প্রবীণ লোক আপনি, আমি লজ্জা পাব। ভেতরে যাবার প্রয়োজন কি, বাইরে থেকেই দেখে বড় ভালো লাগছে। রায় সাহেব আরো খুশি হলেন, বললেন, আরে এসো এসো, ভেতরে এসো, তোমার তো শীত ধরে গেছে, এসো এক কাপ গরম চা খেয়ে যাও। রায় সাহেব কাঠের ফটক খুলে ধরলেন। মমতা হেসে গড়িয়ে পড়লেন, আপনার তো পোয়া 12 হলো। বটকৃষ্ণ বললেন, তার বলতে? রায় সাহেব তো জানেন না কোন রন্ধ্রপথে আমি ঢুকতে চাইছি। একেই বলে ভাগ্য। ভাগ্য যদি দেয় তুমি রাজা, না দিলে ফকির। অমন জাঁদরের রায় সাহেব আমায় বাড়ির মধ্যে নিয়ে গিয়ে বসালেন। চা এলো। চা খেতে খেতে বললেন, তোমার বয়স কত হে? বললাম, 26 শেষ হয়েছে। উনি বললেন, তা এই বয়সে সন্ন্যাস নিয়েছো কেন? বললাম, বয়স কি বৈরাগ্যকে আটকায়? গৌতম বুদ্ধ কোন বয়সে গৃহত্যাগ করেছিলেন? তীর্থঙ্কর কখন করেছিলেন? মহাপ্রভু কোন বয়সে সংসার ত্যাগ করেছিলেন? তা তো আপনি জানেন। রায় সাহেব আমার মুখের দিকে দুদণ্ড তাকিয়ে থেকে বললেন, বুঝেছি, তা এখন কদিন এখানেই থাকো, পরে আমি দেখছি। সত্যপ্রসন্ন বললেন, বলেন কি দাদা, সোজাসুজি আপনাকে থাকতে বললেন? বললেন, মাথা নেড়ে নেড়ে বললেন বটকৃষ্ণ। বলেছি না গেরুয়াতে রায় সাহেবের হৃদয় গলত। তাছাড়া উনি সন্দেহ করেছিলেন আমি কোনো কারণে বাড়ি থেকে পালিয়ে সাধু সন্ন্যাসী সেজেছি। নলিনী বোনকে বললেন, জানিস মনো, আমাদের কারমাটারে বাড়ির 10 আনা হয়েছে মাত্র, 6 আনা তখনও বাকি। দোতলায় মাত্র 2টো ঘর হয়েছে, একটায় থাকতো বাবা আর অন্যটায় মা, যামিনী আর কালু। নিচের তলায় একটা মাঝারি ঘরে থাকতাম আমি, নিচেই ছিল রান্না, ভাড়ার আর বসার ঘর। তবু কোথাও কোথাও কাজ বাকি থেকে গেছে, বাবা ওকে নিচের তলার বসার ঘরটাতেই থাকতে দিল। বটকৃষ্ণ বললেন, তোমার বাবার মতন সদাশয় মানুষ আর হয় না। থাকতে দিলেন বটে, কিন্তু চারিদিক থেকে গার্ড করে দিলেন। সকালে রায় সাহেব নিজে এসে আমার ধর্মে কতটা মতি তা বাজিয়ে দেখার চেষ্টা করতেন। ভীষণ ভীষণ প্রশ্ন করতেন, রামায়ণ থেকে, মহাভারত থেকে, এমনকি গীতা থেকে পর্যন্ত খুঁচিয়ে খুঁচিয়ে জানার চেষ্টা করতেন আমি কে,
কোথা থেকে এসেছি, কেন সংসার ত্যাগ করেছি। সকালে আমাকে ধরাশায়ী করে তিনি বেরিয়ে যেতেন। তিনি বেরিয়ে গেলে আসতো ভবিষ্যৎ শালিকা যামিনী আর শ্যালক কালু। ওরা এসে বলতো লুডো খেলো, কিংবা বলতো মাথা নিচু পা উঁচু করে তপস্যা করে দেখাও, না হলে দুটো বেয়ারা অঙ্ক এনে বলতো করে দাও। দুপুরবেলা আমার শাশুড়ি পেঁপে সিদ্ধ, কাঁচকলা, সিদ্ধ ডাল, সিদ্ধ ভাত খাওয়াতেন। রায় সাহেব কারমাডারে সস্তা মুরগির ঝোল টানতেন। পক্ষী চাকর, নিত্য ঝি, এরাও আমাকে চোখে চোখে রাখতো। সন্ধেবেলায় রায় সাহেব আবার এক দফা গোয়েন্দাগিরি করতে বসতেন। রাত্রে কাইজারকে ছেড়ে রাখা হতো নিচের তলায়। ভেবে দেখো অবস্থাটা কি দাঁড়ালো, একেবারে প্রিজনার হয়ে গেলাম। ভাবতাম হায় হায়, এ কি হলো, আমি তো নজরবন্দি হয়ে গেলাম। তারপর রায় সাহেব আমার মতলবটা জানতে পারলেই তো সোজা পুলিশের হাতে তুলে দেবেন। মমতা রঙ্গ করে বললেন, দিদির সঙ্গে দেখা হতো না? দিদির দিকে ঘেঁষার হুকুমই ছিল না, দৈবাত কখনো কখনো দেখা হয়ে যেত। নলিনী এবার গালে হাত দিয়ে বললেন, কত মিথ্যেই যে বলবে, আমি তোমার দুবেলা চা জল খাবার দিয়ে আসতাম, ঘর পরিষ্কার করে দিয়ে যেতাম। ও তো নিমেষের ব্যাপার, আসতে আর যেতে, বড় জোর একটা চিরকুটে 2 লাইন লিখে ফেলে দিয়ে যেতে। তোমার ন্যাকামি দেখলে তখন রাগে গা জ্বলে যেত। নিজে 4 বেলা চব্যচস্য খাচ্ছে, ডিম মুরগি মাছ, রাত্রে নাকি ডাকিয়ে নিদ্রা হচ্ছে, আর আমি বেটা বটকৃষ্ণ ভেজানো ছোলা, আদার কুচি, কাঁচকলা সেদ্ধ, কপি সিদ্ধ খেয়ে বেঁচে আছি। রাত্রে মশার ঝাঁক গায়ের চামড়া ফুলিয়ে দিচ্ছে, তারপর ওই নেড়ি কুকুরটা সারা রাত দাপাদাপি। নলিনী বললেন, দেখো দত্তবাবু, এত পাপ ভগবানের সইবেন না। তোমার জন্য আমি লুকিয়ে ডিমের অমলেট, মাছ ভাজা, এমনকি কাচের বাটি করে জালনা গলিয়ে মাংস পর্যন্ত রেখে গিয়েছি। মশার জন্য রোজ ধুনো দিয়ে যেতাম তোমার ঘরে। বটকৃষ্ণ বললেন, ধুনো যে কোথায় দিতে হয় লক্ষ্মী তা তো জানি না, তবে হ্যাঁ, তোমার বাবা কাইজারকে রোজ হাড় মাংস খাইয়ে খাইয়ে একটা বাঘ করে ফেলেছিলেন। আফিং খাইয়ে খাইয়ে আমি নেডিটার শরীর চিমসে করে দিয়েছিলাম। তোমার বাবা তাকে আবার তাজা করে ফেলেছিলেন। রাত্রে একটু বেরোবো, রোমিও জুলিয়েট করব, তার কি উপায় রেখেছিলেন রায় সাহেব? 4-5 দিলেই বুঝলাম আমার আর আশা নেই। বৃথাই মাথা ন্যাড়া করে গেরুয়া পরে ছুটে ছুটে এসেছি। নলিনী মিলন হবে না, মানে মানে ফিরে যেতে পারলেই বাঁচি। তবে হ্যাঁ, সংসারে আর ফিরবো না। গেরুয়াই যখন ধরেছি তখন সোজা হরিদ্বার কিংবা কনখলে চলে যাব। এটা স্থির করে নিয়ে রায় সাহেবকে বললাম, এবার আমায় যেতে দিন। উনি বললেন, সে কি, আরো কয়েকটা দিন থাকো না, অসুবিধা হচ্ছে? বললাম, আগে না, এত সুখ আরাম আমাদের জন্য নয়। আমরা গৃহত্যাগী, দুঃখ কষ্ট সহ্য করাই আমাদের ধর্ম। রায় সাহেব ধূর্ত চোখ করে বললেন, ছেলে মানুষ তো ফাজলামি বেশ শিখেছ। শোনো, হ্যাঁ, এই রবিবার মধুপুর থেকে আমার এক বন্ধু আসবে, রিটায়ার্ড পুলিশ অফিসার। আমারও ঘরদোর কম, তা তুমি কালকের দিনটা থেকে পরশু শনিবার চলে যেও। মমতা বললেন, ও মা, সে কি, আপনাকে চলে যেতে বললেন? বললেন কি, সাপ সুপ বললেন। বটকৃষ্ণ মাথা নাড়লেন। আমিও ভেবেছিলাম চলেই যাব, জেলখানায় বসে তো কিছু করারও উপায় নেই। সেদিন সন্ধেবেলায় তোমার দিদি যখন কাঠকয়লা জ্বালিয়ে ধুনো দিতে এলো, বললাম, তোমার বাবা আমায় পরশুদিন চলে যেতে বলেছেন, আমি চলে যাচ্ছি। তোমাদের ঘরদোর কম, মধুপুর থেকে তোমার বাবার কোন বন্ধু আসবেন। তোমার দিদি ধুনোর ঘর অন্ধকার করে দিয়ে চলে গেল। আমি বসে নাকের জলে চোখের জলে হলাম। রাত্রের দিকে তোমার দিদি একটা চিরকুট ধরিয়ে দিয়ে চলে গেল। চিরকুট পরে আমার মাথা ঘুরতে লাগলো। মধুপুরের সেই ভদ্রলোক, রায় সাহেবের বন্ধু, তার ভাইপোর জন্যই নলিনীকে দেখতে আসছেন। তোমার দিদি লিখেছিল,
তুমি আমায় বাঁচাও, না বাঁচালে আমি কিন্তু নিজে মরব। তুমি ছাড়া আমার কে আছে লক্ষ্মীটি? সত্যপ্রসন্ন নলিনীর দিকে চেয়ে বললেন, আপনি কি তাই লিখেছিলেন দিদি? নলিনী বললেন, বয়ে গেছে। বটকৃষ্ণ বললেন, বই তো যাচ্ছিল, অন্য হাতে পড়লে বুঝতে, সোনার অঙ্গ কালি করে দিত। যা বলছিলাম সত্য। তোমার দিদির চিঠি পড়ে আমার মনে হলো আমি আগে মৃত্যুটা বরণ করে নি। কিন্তু উপায় কি? কারমার্ডারে একটা সিদ্ধির দোকান পর্যন্ত নেই। ভাবলাম গলায় দড়ি বাঁধি। ছাদের দিকে তাকিয়ে দেখি একটা হুক পর্যন্ত নেই। দড়ি বাঁধবো কোথায়? যেদিকেই তাকাই ফাঁকা। মৃত্যুবরণ করার মতন হাতে কিছুই পেলাম না। ভাবি আর ভাবি, কোনো উপায়ই পাই না। হঠাৎ একটা জেদ চাপল। ভাবলাম, জীবনটা তো নষ্ট হয়েই গেল। প্রেমের পূজা এই তো লোভিনু ফল। তা নষ্টই যখন হলো, বেচারি নলিনীর জন্য কিছু না করেই বা মরি কি করে? ও আমার কাছে বাঁচতে চেয়েছে, কেমন করে বাঁচাই, কেমন করে? সারা রাত ঘুম হলো না, ছটফট করে কাটলো। হাজার ভেবেও কোনো বুদ্ধি এলো না। পরের দিন সকাল থেকে মৌনী হয়ে থাকলাম। রায় সাহেবকেও পাত্তা দিলাম না। দুপুরবেলায় খেলাম না। বিকেলবেলায় কেমন ঘোরের মতন বাইরে পায়চারি করতে করতে খেয়ালই করিনি রায় সাহেব আমায় ডাকছেন। যখন খেয়াল হলো রায় সাহেব তখন আমার মুখোমুখি দাঁড়িয়ে। উনি বললেন, কি হে, তুমি কি ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটো নাকি? বলতে যাচ্ছিলাম, আগে না, কিন্তু হঠাৎ আমার এক মামার কথা মনে পড়ল। মামা সোমনাম্বুলিজমে ভোগে, মানে স্লিপ ওয়াকার। ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটে, তবলা বাজায়, ক্যালকুলাসের অঙ্ক করে। বললাম, আগে হ্যাঁ, ওই রোগটা আমার আছে, বংশানুক্রমিক। রায় সাহেব আঁতকে উঠলেন। সে কি, আগে তো বলনি? ও যে সর্বনেশে রোগ। আমার এক বন্ধু এই রোগে সেলুন থেকে লাফিয়ে পড়ে মারা গেল। এ তো ভালো কথা নয়। তুমি রাত্রে বাথরুম টাথরুমে বেরিও না, কাইজার ছাড়া থাকে, তোমার গলার টুটি কামড়ে ধরবে। না না, খুব খারাপ, ভেরি ডেঞ্জারাস। তোমার আগেই বাপু বলা উচিত ছিল। স্লিপ ওয়াকারদের আমি বড্ড ভয় পাই। রায় সাহেব কি যেন ভাবতে ভাবতে চলে গেলেন। আমিও হঠাৎ ব্রেন ওয়েভ পেয়ে ভাবতে ভাবতে ঘরে ফিরে গেলাম। মমতা শুধলেন, মাথায় বুঝি কোনো বুদ্ধি এলো? বটকৃষ্ণ বললেন, সেদিন রাত্রে রায় সাহেব কাইজারকে দোতলায় নিয়ে গিয়ে বেঁধে রাখলেন। তোমার দিদি শুতো নিচে, তার ঘরে থাকতো নিত্যঝি। নিত্য বড্ড ঘুম কাতুরে, ভূতটুতের বড় ভয়। সেদিন নিত্য ঘুমিয়ে পড়ার পর নলিনী ঘরের ভিতর থেকে ছিটকিনিটা খুলে রাখল। ভোর রাতের দিকে আমি স্লিপ ওয়াকিং করতে করতে তোমার দিদির ঘরে গিয়ে হাজির। নিত্যঝি ভোরবেলায় উঠত। ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে বিছানার দিকে তাকাতেই দেখলো আমি শটান বিছানায় শুয়ে আছি। নলিনী জালনার কাছে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছে। নিত্য হাউমাউ করে চেঁচাতে লাগলো। তার চেঁচানির চোটে কাইজার চেন ছিঁড়ে বাঘের মতন নিচে নেমে এলো। পাজামার দড়ি আটকাতে আটকাতে রায় সাহেব নিচে নেমে এলেন। আমার হবু শাশুড়ি ঠাকুরানো। চাকরও এসে হাজির। আমি সমস্তই বুঝতে পারছি, কিন্তু নড়ছি না, মরার মতন শুয়ে আছি। কানে এলো রায় সাহেব ঘরের মধ্যে বোমা ফাটানোর গলায় বললেন, ঘরের দরজা কে খুলেছিল? কে? নলিনী কাঁপতে কাঁপতে কাঁদতে কাঁদতে বলল, নিত্যদি কল ঘরে গিয়ে ফিরে এসে নিশ্চয়ই দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিল। নিত্য বলল, না না বাবা ঠাকুর, আমি নই। শাশুড়ি ধমক দিয়ে বললেন, চুপ কর তুই, তোর ঘুম আমি জানি, সব কটাকে বাড়ি থেকে তাড়াবো। রায় সাহেব বললেন, ওই ইতর ছুঁচোটাকে তুলে দাও, দিয়ে আমার ঘরে নিয়ে এসো, হারামজাদাকে আজকে হান্টার পেটা করব। সত্যপ্রসন্ন প্যাকেট খুলে দেখলেন আর সিগারেট নেই।
মমতা হাসির দমক তুলে দিদির হাত টিপে ধরলেন। বটকৃষ্ণ বললেন, খানিকটা পরে আমি রায় সাহেবের ঘরে গিয়ে দাঁড়ালাম। ঘরে আমার হবু শাশুড়ি ছাড়া আর কেউই ছিল না। রায় সাহেব সার্কাসের রিং মাস্টারের মতন বসেছিলেন হান্টার হাতে, একপাশে গিন্নি, অন্যদিকে তার কাইজার। রায় সাহেব আমায় দেখেই তোপ লাগালেন, বদমাস, পাজি, ইতর কোথাকার! তুমি কোন মতলবে বাড়ির মেয়েদের ঘরে ঢুকেছিলে? সত্যি কথা বলো, হয়তো চাপকে পিঠে ছাল তুলে দেব। ভয়ে আমার বুক কাঁপছিল, কিন্তু এই শেষ সময়ে ভয় করলে তো চলবে না। মা কালীকে মনে মনে ডেকে ন্যাকার মতন বললাম, আপনি কি বলছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি সাত্ত্বিক সন্ন্যাসী মানুষ, আমি কেন বাড়ির মেয়েদের ঘরে ঢুকতে যাব? ছি ছি বলে কানে আঙুল দিলাম। রায় সাহেব হান্টারটা শো করে ঘুরিয়ে মেঝের ওপর আছাড় মারলেন। তুমি সাত্ত্বিক, তুমি সন্ন্যাসী, তুমি ধাপ্পাবাজ, লম্পট, আমি তোমায় পুলিশে দেব। হাত জোর করে বললাম, আপনি বৃথায় উত্তেজিত হচ্ছেন। তোমাকে তোমাকে আমার মেরে ফেলতে ইচ্ছা করছে। কিন্তু আমি তো নির্দোষ, আমার তো কোনো অপরাধ নেই। তুমি নলিনীর ঘরে কেমন করে গেলে? আগে আমি তো জানি না। জানো না, বদমাস? সত্যি জানি না, বোধহয় ঘুমের ঘরে চলে গিয়েছি। আপনি তো জানেন আমার স্লিপ ওয়াকিং রোগ আছে, ঘুমের ঘরে কি করি জানি না। রায় সাহেব হান্টার তুলে আছড়াতে গিয়েও থমকে গেলেন। রায়গিন্নি বললেন, জি চাকর, সবাই তো দেখলো, জানলো তোমার কি রোগ আছে বাছা আমি জানি না, কিন্তু এ কথা যদি বাইরে রটে তবে যে কেলেঙ্কারি হবে। লজ্জে আমার মরে যেতে ইচ্ছা করছে। কাল মধুপুর থেকে তার বন্ধু আসার কথা। রায় সাহেব কি ভেবে আমায় আদেশ দিলেন, এখন নিচে যাও, পরে আমি যা করার করব। আমি নিচে নেমে আসার সময় দেখি নলিনী পাশের ঘরে কাঁদছে। ঘণ্টাখানেক পর রায় সাহেবের কাছ থেকে স্লিপ এলো। পক্ষী নিয়ে এসে আমায় দিল। রায় সাহেব নিজে রাগে আর লজ্জায় ক্ষোভের নিচে আসেননি। স্লিপে ছিল, তুমি আমার মান মর্যাদা আর সম্মান ডুবিয়ে দিয়েছ। নলিনীকে তোমায় বিয়ে করতে হবে। সন্ন্যাসীগিরি দেখালে চলবে না। বিয়ে না করলে পুলিশে দেব। বটকৃষ্ণ তার গল্প শেষ করে হাহা করে হাসতে লাগলেন। বললেন, শ্বশুরমশাই অবশ্য পরে বুঝেছিলেন তিনি একটি রত্ন পেয়েছেন। আমিও অবশ্য বড় রত্ন পেয়েছি ভাই। বলেই বটকৃষ্ণ চোখের ইশারায় নলিনীকে দেখালেন। শুনছিলেন বিমল করের লেখা গল্প হৃদয় বিনিময়। গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।